Let's change the day. ভুলে যা আর মনে ভেসে যা অজানা খুশিতে হারিয়ে চল জীবনে টক মিষ্টি স্বাদের মজা নে জীবনে আছে কি আজ হারাবার তুই বল আম আর তেঁতুলের চটপটা মজাদার স্বাদে প্রমি চাটনি জীবন হোক না আর একটু বেশি টক মিষ্টি। এসে গেল তাজা আমের মজায় আমরস ম্যাঙ্গো জুস আমরস ঠান্ডা টক মিষ্টি স্বাদ আর পুষ্টি আমরস ম্যাঙ্গো জুস আমরস টেস্টি জুসি আসল আমের রস মানেই আমরস। আমরস ম্যাঙ্গো জুস টাটকা তাজা খেতে মজা। বাংলার চিরচেনা স্বাদ সিয়াম এগ্রো লিমিটেডের বিস্কুট, চানাচুর, চিনিগুড়া চাল সহ মন মাতানো স্বাদের সকল পণ্য এখন বিশ্বজয় করে বাংলাদেশে। মুনাফুড, স্বাস্থ্যকর, সুস্বাদু। ঠান্ডা ঠান্ডা তাজা তাজা কমলা আর আমের মজা হাতের মুঠোয় রে ও প্রমি পাউডার ড্রিঙ্ক মানে লাইফে ডাবল মজা রে ও প্রমি পাউডার ড্রিঙ্ক তৃষ্ণা মেটাতে মন ভরাতে আসল কমলা আর আমের স্বাদে প্রমি পাউডার ড্রিঙ্ক। শুভ সন্ধ্যা দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 19 এর ক্যারিয়ার পাথ অনুষ্ঠানে। আমি শায়লা শারমিন। প্রথমেই অত্যন্ত দুঃখিত টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের অনুষ্ঠানটি একটু দেরিতে শুরু হওয়ার জন্য। ক্যারিয়ার পাথ অনুষ্ঠানটি চ্যানেল 19 এর একটি নতুন ধারণা। এই ধরনের একটি প্ল্যাটফর্মের আয়োজন করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই চ্যানেল 19 এর সিইও খসরুল আলম সাহেব এবং আয়ারল্যান্ডে চ্যানেল 19 এর প্রযোজক ডাক্তার মুসাব্বির হোসেনকে। এই অনুষ্ঠানে আমরা আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা গবেষণার বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করব। সবার সুবিধার জন্য আমরা অনুষ্ঠানটি কয়েকটি পর্বে সাজিয়েছি। আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব কমার্স এবং ইনফরমেশন টেকনোলজি নিয়ে। আমার সঙ্গে আছেন ডক্টর ফরহাদ উদ্দিন আহমেদ। তিনি বর্তমানে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসাবে ডাবলিন সিটি ইউনিভার্সিটি বিজনেস স্কুলে কর্মরত এবং ডক্টর জিয়াউস শামস জামান, তিনি পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে কক ইউনিভার্সিটিতে কলেজে কর্মরত। প্রথমেই আমি চলে যাচ্ছি ডক্টর জিয়াউস শামস জামানের কাছে। আসসালামু আলাইকুম জিয়া সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আয়ারল্যান্ডে এবং ইউকেতে হায়ার এডুকেশনের কি কি সুযোগ সুবিধা আছে? ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেল 19 কে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। যে প্রশ্নটি করলেন এটা আসলে অনেক ধরনের সুযোগ আছে। এটা একটা বড় উত্তরটা আসলে বড় হতে পারে। যাই হোক, আমি ছোট করে দেয়ার চেষ্টা করি এবং আমি চেষ্টা করব আমার উত্তরটা ইনফরমেশন টেকনোলজি বা এর আশেপাশের রিলেটেড সাবজেক্ট গুলোর ভেতরে রাখার জন্য। আ যে প্রথমেই বলতে হয় যে এখানে ২ ধরনের সুযোগ আছে। একটা হচ্ছে কেউ যদি সেলফ ফান্ডিং এ আসতে চায় তাহলে সে উচ্চশিক্ষার জন্য সেলফ ফান্ডিং এ আসতে পারে। আরেকটা হচ্ছে যে স্কলারশিপ বা প্রফেসর ফান্ডিং। আ এটা নিয়েও সে এটার জন্য তার আসলে কিছু ও কাজ করতে হবে আসার আগে। যেরকম তাকে তার একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তার রেজাল্ট এর দিকে তাকে নজর দিতে হবে। তার পাবলিকেশনস রেকর্ড যদি কিছু থাকে বা চেষ্টা করতে হবে পাবলিকেশনস এর রেকর্ড বাড়ানোর জন্য। সেগুলো সেগুলো করার পরে তাকে আসলে প্রফেসর ফাইন্ড করতে হবে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আয়ারল্যান্ডে যেরকম আমরা জানি মোটামুটি এপ্লাই করার জন্য ৯ টি ভালো ইউনিভার্সিটি আছে। এখানে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা ওয়ার্ল্ড র‍্যাংকিং এ খুব ভালো অবস্থানে আছে।
এ ধরনের নাম করতে গেলে আমার প্রথমেই বলতে হয় ট্রিনিটি কলেজ ডাবলিনের কথা। এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড গলওয়ে, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, এরকম আরো কিছু লিমেরিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ কর্ক। এরা হচ্ছে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি। এছাড়াও আরো ৩ টি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি আছে এবং সুখবর হচ্ছে যে আরো ২ টি ইউনিভার্সিটি নতুন আয়ারল্যান্ডে লঞ্চ করতে যাচ্ছে। একটা এরা হচ্ছে ২ টো আ ইনস্টিটিউট কম্বাইন্ডলি তারা একটা ইউনিভার্সিটি লঞ্চ করতে যাচ্ছে। নাম হচ্ছে মুনস্টার ইউনিভার্সিটি। এরপরে আরো একটি ইউনিভার্সিটি এআইটি, যাকে আমরা অ্যাপলন ইনস্টিটিউট অফ টেকনোলজি বলে চিনি। এরা আ আ লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজির সাথে মার্জ করে এরাও নতুন একটা ইউনিভার্সিটি লঞ্চ করতে যাচ্ছে। তো এই ইউনিভার্সিটির নাম নেওয়ার মানে হচ্ছে এগুলো আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই প্রফেসরদের ফান্ডিং আছে। এখানে গভর্নমেন্টের স্কলারশিপ আছে। আ এখানে এখানে প্রফেসর ফান্ডিং ছাড়াও ডিপার্টমেন্টের কিছু স্কলারশিপ আছে। সেই স্কলারশিপ গুলোতে স্টুডেন্টদেরকে খুঁজে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে তাদেরকে ওইখানে এপ্লাই করতে হবে। এরপরে তারা যদি সিলেক্টেড হয়, বেশ কিছু ধাপ পার হয়ে তাদেরকে সিলেকশন প্রসেস এর ভেতর দিয়ে যেতে হবে। এরপরে তারা সিলেক্টেড হলে তারা এখানে উচ্চশিক্ষার জন্য আসতে পারে। এবং এখানে বলে রাখা ভালো যে সেলফ ফান্ডিং এও যারা আসতে চায়, হয়তো কেউ স্কলারশিপ পেল না। সে যদি ইনিশিয়ালি তার পক্ষে সম্ভব হয়, সে আ প সেলফ ফান্ডিং এ চলে আসলো। এসে তার যদি টার্গেট থাকে ওইটা যে আমি তাহলে উচ্চশিক্ষা আরো হয়তো মাস্টার্স এ এসেছি, আমি পিএইচডি টাও করব স্কলারশিপ নিয়ে। তখন এখানে আসার পরেও সে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারে। তো এই ধরনের কিছু সুযোগ আছে এবং আমি বলছি এগুলো আসলে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি রিলেটেড সাবজেক্ট, ট্রিপল ই, সিএস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই ধরনের সাবজেক্ট গুলোর জন্য। এছাড়াও বাইরের অনেক কিছু আছে। আমার মনে হয় সেগুলো অন্যরা আলাপ করবে। আর আমাদের আজকে তো কমার্স নিয়ে বা আ বিজনেস ফ্যাকাল্টি নিয়ে আমাদের ডক্টর ফরহাদ উনি হয়তো আরো বেটার কিছু বলতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি একই প্রশ্ন ডক্টর ফরহাদ আপনাকে করতে চাচ্ছিলাম যে হায়ার এডুকেশনের জন্য আয়ারল্যান্ড বা ইউকেতে কি কি সুযোগ সুবিধা আছে বলে আপনি মনে করেন? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 19 কে এই ধরনের একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই প্রোগ্রামে। আমি আসলে জিয়া ভাইয়ের সাথে কিছু অ্যাড করতে চাচ্ছি, একটু ক্লারিফাই করি যে আসলে আয়ারল্যান্ডে হায়ার এডুকেশনের জন্য ৩ ধরনের ইনস্টিটিউশন রয়েছে। একটা হচ্ছে ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, আর হচ্ছে প্রাইভেট কলেজ। এই ৩ ধরনের ইনস্টিটিউটই কিন্তু হায়ার এডুকেশন প্রোভাইড করে থাকে। তো আয়ারল্যান্ডের এডুকেশনের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। ওরা বিশ্বের হাই কোয়ালিটি এডুকেশন প্রোভাইডিং কান্ট্রি হিসেবে আয়ারল্যান্ড অন্যতম। আমরা যদি আপনার রিসার্চ এবং ইনোভেশনের যে র্যাঙ্কিংটা দেখি, আয়ারল্যান্ড কন্টিনিউয়াসলি টপ 15, বিশ্বের যে টপ 15 কান্ট্রিজ রয়েছে তার ভিতরে আয়ারল্যান্ড সবসময়ই থাকে। 2018 গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে আয়ারল্যান্ডের অবস্থান ছিল 11তম। রিসেন্টলি আমি একটা রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করেছি একজন কলিগের সাথে। উনি ইউনিভার্সিটি এখন ফ্যাকাল্টেন। ওই প্রজেক্টে আমরা আসলে 95টা দেশের ইনোভেশন ক্যাপাবিলিটি ইন্ডেক্স নিয়ে কাজ করেছি। তো আমরা ওখানে ইন্টারভিউ নিয়েছি বিশ্বের 95টা দেশের টপ এক্সিকিউটিভ যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করেন, তাদের থেকে ইন্টারভিউ নিয়েছি যে 4 ব্রড ডাইমেনশনের যে ডাইমেনশনে ইনোভেশন গুলা দেশ কোন অবস্থানে আছে। তো সেখানেও যেটা আমরা দেখতে পেয়েছি যে আয়ারল্যান্ডের অবস্থান টপ 15 এর ভিতরেই আছে। তো এটা হচ্ছে ওদের রিসার্চ এবং ইনোভেশনের ক্যাপাবিলিটির দিক থেকে আয়ারল্যান্ড সবসময় একটা ভালো অবস্থানে রয়েছে। আর জিয়া ভাই যে কথা বলছিলেন যে যে ইউনিভার্সিটিস গুলা রয়েছে বর্তমানে 9টা, আমি যতটুকু জানি যে 9টা ইউনিভার্সিটি রয়েছে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি। সেগুলা যে কিউএস যে র্যাঙ্কিং হয়, খুবই স্বনামধন্য একটা র্যাঙ্কিং। এই ইউনিভার্সিটি গুলা টপ 500 ইউনিভার্সিটির ভিতরে সবসময় থাকে। তো এছাড়াও যদি অন্যান্য র্যাঙ্ক, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্ক বা অন্যান্য র্যাঙ্কিং, আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিস গুলা, আইটি ইনস্টিটিউট গুলা কিন্তু থাকে কম বেশি। তো এখানে কোয়ালিটির ব্যাপারে কোনো সন্দেহ নেই। হায়ার এডুকেশনের যে কোয়ালিটি তারা মেনটেন করে এবং আইরিশ গভর্নমেন্টের একটা কোয়ালিটি অ্যাসুরেন্স যেটাকে কিউকিউআই বলা হয়,
ওরা হায়ার এডুকেশন কোয়ালিটিটা ওরা মেনটেন করে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লেভেলে। তো আমি বলবো যে বাংলাদেশ থেকে যারা আসতে চায় তারা বিশ্বের দেশের পাশাপাশি আয়ারল্যান্ডকেও কনসিডার করবেন, কেননা এখানকার পড়ালেখার মান অনেক অনেক হাই। আর স্কলারশিপের যে ব্যাপারটা, এখানে কিন্তু অনেক ধরনের স্কলারশিপ রয়েছে, মাস্টার্স বলেন, রিসার্চ বলেন। আমরা হয়তোবা সেটা একটু পরে আসবো। তো ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ ফরহাদ আপনাকে। আমি একটু ডক্টর জিয়া সাহেবের কাছে যাচ্ছিলাম। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছিল যে আইটি রিলেটেড মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে যদি কেউ এখানে আসতে চায়, তাদের জন্য কি করণীয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমাদের দেশের থেকে মূলত যারা দেশের বাইরে, সেটা আয়ারল্যান্ড হতে পারে, ইউকে হতে পারে, ইউএসএ হতে পারে, যেকোনো জায়গায় যদি উচ্চশিক্ষার জন্য আসতে চায়, তাদের আসলে প্রিপারেশনটা বা প্রস্তুতিটা বেশ আগে থেকে শুরু করা উচিত বলে আমি মনে করি। এবং সুখবর হচ্ছে যে আমাদের দেশে এখন যারা এরকম আসতে চায় তারা আসলে এটা জানে যে কি করতে হবে। তারা জানে যে কিভাবে প্রোফাইলটা বিল্ড করতে হবে। এরপরেও আমি আমার দিক থেকে যদি বলতে হয়, আমি বলতে চাই যে এটা সাধারণত শেষের ২ বছর, যদি সাধারণত তো আমাদের দেশে এখন ৪ বছরের অনার্স, তাদের শুরুতেই আ ১ম ২ বছর পরের থেকেই তাদের এটা ঠিক করে ফেলতে হবে যে আমি একটা পেপার করব এট লিস্ট। আমি একটা রিসার্চ এ কিছু আমার প্রোফাইলটা বিল্ড করব। এক্ষেত্রে তাদের উচিত হবে যে একজন প্রফেসর, একজন সুপারভাইজার ম্যানেজ করা ১ম এ। সেটা হতে পারে 3rd ইয়ারের শুরু থেকে। এরপরে তারা চিন্তা করবে যে আমি আসলে কোন দেশে যেতে চাই বা কোন ইনস্টিটিউটে যেতে চাই। এটা আগে থেকে তো অতটা বোঝা যায় না যে আমি কি নিয়ে কাজ করব। বাট কারো যদি পার্সোনাল প্রেফারেন্স থাকে যে আমি এই দেশে যেতে চাই, তখন ওই দেশের প্রফেসর, ওই দেশের ইউনিভার্সিটি এগুলো তারা সার্চ করতে পারে এবং কি ধরনের আ পাবলিকেশন তাদের করতে হবে, কি ধরনের রিসার্চ এর দিকে যদি তারা মনোযোগ দেয় তাহলে তাদের সম্ভাবনাটা আরো বাড়বে। সেই ব্যাপারগুলো তারা তখন থেকে বুঝতে পারবে এবং তাদের উচিত হবে তখন থেকে আ আ কিছু জার্নাল বা যদি জার্নাল সম্ভব না হয় কিছু কনফারেন্স তারা যদি টার্গেট করে যে আমরা ওকে এই ধরনের কনফারেন্সে আমি একটা পেপার পাবলিশ করব এবং তারপরে তাদের প্রোফাইলটা যখন কিছুটা বিল্ড হওয়া শুরু হলো, প্রোফাইল তো আসলে এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তাদের এটা রেস্ট অফ দ্যা লাইফ কেউ যদি রিসার্চ এ থাকে তাকে বিল্ড করতে হবে। তো শুরুটা তারা এভাবে করতে পারে। এরপরে তাদের ১ম স্টেপ হবে, এরপরে তাদের স্টেপটা যেটা হবে যে প্রফেসর ফাইন্ড করা। তাদের এক্সাম হয়ে গেল অথবা তার আগেই ফাইনাল ইয়ার এক্সামের আগেই তারা প্রফেসরদের কাছে লিখতে পারে। তাদের প্রফেসরকে লিখতে হবে এইভাবে যে, "আমি আসলে তোমার আ সাথে এরকম আ রিসার্চ করতে চাই। আমার রিসার্চ এর ইন্টারেস্ট এদিকে। তুমি তোমার কাছে যদি ফান্ডিং থাকে অথবা সে পয়েন্ট করতে পারে যে এই ইউনিভার্সিটি স্কলারশিপ আমি এপ্লাই করতে চাই। কখনো প্রফেসররাও তাদেরকে স্টুডেন্টদেরকে সাজেস্ট করে থাকে যে এই স্কলারশিপে তুমি এপ্লাই করো। বিশেষ করে আয়ারল্যান্ডে যেটা হয়, আয়ারল্যান্ডে যেরকম আমাদের ডক্টর ফারহাদ বললেন যে আমাদের আ বেশ কিছু ক্যাটেগরিক্যাল ইনস্টিটিউট আছে যারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ ফান্ডিং প্রোভাইড করে থাকে। আমি ২-১ টা নাম হয়তো বলব স্কলারশিপ নিয়ে যখন আমাদের ডিটেইলস কথা হবে। আ বা প্রসেসটাও তখন বলার চেষ্টা করব। আপাতত আমি এটুকু বলতে পারি যে তাদের প্রস্তুতিটা ওইভাবে থাকতে হবে এবং সবার আগে প্রয়োজন যেটা হচ্ছে মাইন্ডসেট। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমন নয়। আমাকে এর জন্য সময় দিতে হবে। এর জন্য আমাকে লেখালেখি করতে হবে। প্রফেসর হয়তো আমি এমনও হতে পারে আমি ৫০ টা প্রফেসরকে এপ্লাই করেছি, কোথাও ক্লিক করিনি। কিন্তু আমাদেরকে আশা হারালে চলবে না। আমাদেরকে প্রসেসটা চালিয়ে যেতে হবে। চেষ্টাটা চালিয়ে যেতে হবে এবং দেশের বাইরে আসলে প্রচুর আমি যদি শুধু আয়ারল্যান্ড, ইউকে এবং ইউরোপের কথা বলি, সেখানে প্রচুর ইউনিভার্সিটি আছে এবং এরা ওয়ার্লড এর ১ম ৩০০ র‍্যাংকিং এর ভেতরে প্রচুর ইউনিভার্সিটি এখানে। তো আমাদের পক্ষে সম্ভব, আমাদের দেশের স্টুডেন্টদের পক্ষে সম্ভব, রিগার্ডলেস প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি সবার পক্ষে সম্ভব যে আমি একটা স্কলারশিপ এর জন্য এপ্লাই করব। তার জন্য ১ম কাজ তার রেজাল্টের দিকে নজর দিতে হবে। তাকে কিছু পাবলিকেশন করতে হবে। কখনো দেখা যায় আমি একটু এড করে দেই, দিয়ে শেষ করব। যে কখনো কারো রেজাল্ট হয়তো আন্ডার গ্রেডে আশানুরূপ হলো না। তখন সে কিন্তু তার কিন্তু জন্য কিন্তু একটা বড় সুযোগ সে যদি রিসার্চ এ কিছু মনোনিবেশ করে, রিসার্চ এ সে যদি কিছু পেপার পাবলিশ করতে পারে, সায়েন্টিফিক জার্নাল পাবলিশ করতে পারে, তাহলে তার জন্য সুবিধা হবে প্রফেসর ফান্ডিং পেতে অথবা
কিছু স্কলারশিপের জন্য আবেদন করতে। ধন্যবাদ। হ্যাঁ, আমি একই প্রশ্ন ডক্টর ফরহাদ আপনাকেও করতে চাচ্ছি যে বিজনেস রিলেটেড প্রোগ্রামে যদি কেউ এখানে আসতে চায়, আপনি মনে করেন যে তাদের কি করণীয় আছে বা কি করলে তাদের জন্য ভালো হবে? ধন্যবাদ। এখানে দুটো বিষয়, একটা মাস্টার্স, কেউ যদি মাস্টার্সে আসতে চায় আর কেউ যদি পিএইচডি তে আসতে চায় তাদের করণীয় কি। তো আমি প্রথমে মাস্টার্স যারা আসতে চায় তাদের জন্য বলবো যে ডেফিনেটলি যে কথা জিয়া ভাই বলছিলেন যে আন্ডারগ্রাজুয়েট লেভেল থেকে যার কোনো বিকল্প নাই, ভালো করতেই হবে। ভালো, আবার কেউ প্রশ্ন করে যে ভালো রেজাল্ট বলতে কি বোঝায় বা কেমন রেজাল্ট হতে হবে। মাস্টার্সের জন্য অনার্স হায়ার সেকেন্ড ক্লাস মার্কস থাকতে হবে। এখানকার ইউনিভার্সিটি গুলো ট্রিনিটি কলেজ ডাবলিন বলেন, ইউসিডি বলেন, ম্যানুথ বলেন, সব ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু এটা ক্লিয়ারলি লেখা আছে যে সিজিপিএ স্পেসিফাই করা আছে, অথবা মার্কস কত পার্সেন্ট থাকতে হবে সেটা স্পেসিফাই করা আছে, যেটা হায়ার সেকেন্ড ক্লাস মার্কস তারা চায় মাস্টার্সের জন্য। তো ভালো রেজাল্টের কোনো বিকল্প নাই, প্রথম থেকেই আন্ডারগ্রেডের প্রথম থেকেই প্রিপারেশন নিতে হবে মাস্টার্সের জন্য। আর ডিসাইড করতে হবে যে যে একজন স্টুডেন্ট সে কি ইউনিভার্সিটি লেভেলে মাস্টার্স করবে নাকি আইটি ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোতে মাস্টার্স করবে নাকি কলেজে মাস্টার্স করবে। কেননা এক এক জায়গায় মাস্টার্স করার ক্ষেত্রে এক এক ধরনের রিকোয়ারমেন্টস আছে। আইএলস এর রিকোয়ারমেন্টস আছে, তারপরে আপনার টিউশন ফিস এর একটা ব্যাপার আছে, স্কলারশিপের একটা ব্যাপার আছে। তো এগুলা কিন্তু আপনার ইনস্টিটিউট ওয়াইজ এগুলা ভেরি করে। ইউনিভার্সিটিতে একরকম, আইটি ইনস্টিটিউট গুলাতে একরকম, কলেজ লেভেলে কলেজ যেগুলো আমরা বলি প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট কলেজ সেগুলোতে একরকম। তো আন্ডারগ্রেড থাকতেই তাদেরকে চিন্তা করতে হবে, ডিসাইড করতে হবে যে আমি কি আসলে ইউনিভার্সিটিতে যাব নাকি আইটি ইনস্টিটিউট গুলোতে অ্যাপ্লাই করব, এবং সেই অনুযায়ী তাকে প্রিপারেশন নিতে হবে। পড়ালেখা, রেজাল্ট ভালো করতে হবে, আইএলস করতে হবে, ফাইনাল ইয়ারে থাকতে আইএলস করে ফেলতে হবে। আইএলস একটা মোটামুটি ভালো স্কোর। ইউনিভার্সিটিতে যদি মাস্টার্সে আসতে হয়, ট্রিনিটি কলেজ ডাবলিনে, যেহেতু আমি ওখান থেকে পিএইচডি করেছি, আমি সেই ইনফরমেশন ট্রিনিটি কলেজ ডাবলিনের ইনফরমেশনই বেশি দিতে পারবো আমি। সেখানে তারা 6.5 স্কোর চায় আইএলস এ। তো এবং কোনো ব্যান্ডে 5.5 এর নিচে থাকলে হবে না। তো 6.5 মাস্ট লাগবেই। আর ওদের নিজস্ব কিছু স্কলারশিপ আছে যেটা আমি আরো পরে বিস্তারিত আলোচনা করব। ব্যাপারে যোগাযোগ করতে হবে মাস্টার্সের করার ইচ্ছা থাকলে। আর যারা পিএইচডি তে আসতে চায় তাদের জন্য আমার সাজেশন যেটা হবে, অবশ্যই আন্ডারগ্রেডে প্রস্তুতি নিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, মাস্টার্সে ভালো রেজাল্ট করতে হবে, হায়ার সেকেন্ড ক্লাস মার্কস থাকতে হবে মাস্ট, যার কোনো বিকল্প নাই। তারপরে চিন্তা করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যে পিএইচডি আমি কেন করব, আমি কি আমার ক্যারিয়ার কি আমি একাডেমিয়াতে স্টাবলিশ করব, বিল্ড করব, যেটাকে আমরা ইউনিভার্সিটি লেভেলে বা এডুকেশনাল ইনস্টিটিউটে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলি, যে আমি কি আসলে লেকচারার বা ফ্যাকাল্টি মেম্বারের জন্য আমি পিএইচডি করব নাকি আমি ইন্ডাস্ট্রিতে অফিস আদালতে, যেটা আমরা বলি আর বাংলায়, যে অফিস আদালতে জব করার জন্য পিএইচডি করব। তো এই কথা আমি এই জন্যই বলছি যে আপনার পিএইচডির কিছু কিছু টপিক আছে যেগুলো নিয়ে পিএইচডি করলে বিজনেস, আমি বিশেষত বিজনেস রিলেটেড কথাই বলছি। বিজনেসের কিছু কিছু টপিক আছে যেগুলো নিয়ে পিএইচডি করলে আপনার ইন্ডাস্ট্রি বলেন, ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট বলেন, সব যাওয়ার ক্ষেত্রে একটু ইজি হয়, ইজি অ্যাক্সেস থাকে। বাট আবার কিছু টপিক আছে যেগুলোতে পিএইচডি জব স্কোপটা একটু ন্যারো হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় শুধু হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট গুলাতেই জব পাওয়া যায় বা জবের জন্য অ্যাপ্লাই করা যায়। সো এখানে অনেকগুলো বিষয় আপনার ডিপেন্ড করে, অনেকগুলো বিষয় ইনভলভ। মাস্টার্স করেন আপনি, পিএইচডি করেন, অনেক ধরনের প্রিপারেশন রয়েছে এবং আমি কিছু অলরেডি বলেছি, জিয়া ভাই কিছু বলেছে। এই তো। আর এছাড়াও স্টুডেন্টদের জন্য আমার সাজেশন ইউনিভার্সিটি বা কলেজের ওয়েবসাইটে গিয়ে ইনফরমেশন গ্যাদার করা, অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনফরমেশন গ্যাদার করা, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। জিয়া সাহেব, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে
ইনফরমেশন টেকনোলজিতে তো আপনার অনেক অনেক রকমের আছে পড়া, মানে অনেক বিস্তৃত ওদের মানে অনেক ধরনের বিষয় সাবজেক্ট আছে আর কি। তা আপনি মানে প্রমিজিং বিষয় কোনটাকে বলতে চান? যদি কেউ পিএইচডি মাস্টার্স করতে চায়, তো কোন বিষয়টা আপনি বেশি মনে করেন যেটা প্রমিজিং হবে বা ভালো হবে? ধন্যবাদ সুন্দর প্রশ্নটি করার জন্য। এখানে আসলে প্রথম কথা হচ্ছে যে সাধারণত পিএইচডি তে যারা করতে চায় প্রমিসিং থেকে তাদেরকে এটা চিন্তা করতে হয় তার কোনটা ভালো লাগে। সে সোসাইটিতে কোনটাতে আসলে কন্ট্রিবিউট করতে পারবে। তার ইন্টারেস্ট কোনটাতে। তো এইখানে জব এর কথা যেটা বলা হয় যে কোন, কোন সেক্টরে জব ভালো, কোন সাবজেক্টে পড়লে বা কম্পিউটার সায়েন্স এর কোন জিনিসে আমি যদি দক্ষ হয়ে আমি জব পাই। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে যারা যেতে চায় তাদের জন্য ঠিক আছে। তাদের জন্য আমি কিছু সাবজেক্টের কথা বলে দিতে পারব। কিন্তু কেউ যদি রিসার্চ এ যেতে চায়, আমার আ ব উ মানে আমার ওপিনিয়ন হবে, আমার ওপিনিয়ন তাদের জন্য এটা যে তার জন্য যেটা ভালো লাগে সে, সে যেটাতে ইন্টারেস্ট ফিল করে বা তার মনে হয় যে ওকে আমি এই ট্র্যাকে যেতে চাই, তাদেরকে সেই ট্র্যাকে আসা উচিত। তো জবের জন্য যেটা এখন আসলে বুমিং বলা যায় আইটি ইন্ডাস্ট্রিতে সেটা ১ম এই আসে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স। সাথে, সাথে কেউ সাইলেন্টলি ব্যাপারটা অনেক দূরে চলে গেছে। আমি এখন যেই সাবজেক্টটার কথা বলতে যাব বা যেই উইংটার কথা বলতে যাব সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। যতদিন আসলে ইনফরমেশন টেকনোলজি থাকবে, যতদিন যতদিন আমরা কম্পিউটারে কাজ করব, ততদিন আমাদের সাইবার সিকিউরিটি প্রফেশনাল লাগবে। এইটা আরো খুবই মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন এই কারণে যে, এখন আসলে ইন্টারনেটে আমাদের ছোট, ছোট ডিভাইস গুলো কানেক্ট হওয়া শুরু হয়েছে। যেটা আমরা টেকনিক্যাল ভাষায় আমাদের কম্পিউটার সায়েন্স এর ভাষায় আমরা বলে থাকি ইন্টারনেট অফ থিংস। মানে আমি আমার যাবতীয় যেরকম Google Home থেকে শুরু করে Amazon এর Amazon Echo, Alexa এগুলো সব আসলে পার্ট অফ IoT। IoT কে এনাবল করার জন্য এই ডিভাইস গুলো আসলে কাজ করে যাচ্ছে। স্মার্ট হোম। তো এর কারণে আমাদের যেটা হয়েছে আগে শুধু আমাদের কম্পিউটার সিকিউর করতে হতো। এখন আমাদেরকে সিকিউর করতে হবে প্রত্যেকটা ডিভাইস। আমাদেরকে এবং ইটস চ্যালেঞ্জিং বিকজ যে আমার কম্পিউটারে আমি একটা অ্যান্টিভাইরাস চালাতে পারি। কিন্তু একটা ছোট ডিভাইসে আমার জন্য অ্যান্টিভাইরাস চালানোটা খুব কঠিন। আমাকে তার রিসার্চ এর কথা চিন্তা করতে হয়। টেকনিক্যাল বাইন্ডিংস এর কথা চিন্তা করতে হয়। তো সেইগুলো চিন্তা করলে আসলে এই সাইবার সিকিউরিটিতে প্রফেশনাল মার্কেটে বা আইটি ইন্ডাস্ট্রিতে খুবই সীমিত এবং আরো একটা অ্যালার্মিং ব্যাপার ছিল। এখন সেটা কিছুটা ওভারকাম করা হচ্ছে। পৃথিবীর খুব কম ইউনিভার্সিটি ছিল যেখানে সাইবার সিকিউরিটিতে আন্ডারগ্রেড অথবা মাস্টার্স করানো হয় বা এ ধরনের কোর্স ছিল। রিসেন্টলি ট্রেন্ড যেটা শুরু হয়েছে কয়েক বছর হলো, তারা এখন আন্ডারগ্রেড মানে সাইবার সিকিউরিটিতে কম্পিউটার সায়েন্স বলছে না। বলছে যে ব্যাচেলর ইন সাইবার সিকিউরিটি যেটা 4 ইয়ার্স এর অথবা 3 ইয়ার্স এর কোর্স হচ্ছে। এবং সুখবর হচ্ছে আয়ারল্যান্ডে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে তারাও এখন সাইবার সিকিউরিটিতে মাস্টার্স শুরু করেছে। ব্যাচেলর এখনো শুরু হয়নি আমার জানা মতে। অচিরেই হয়ে যাবে আশা করা যায়। তো এই সেক্টর গুলোতে আমি যেগুলো বললাম, এগুলোতে যদি কেউ টার্গেট করে তার জন্য আ মানে ইজি হবে। ভবিষ্যতে খুব তাড়াতাড়ি শেষ করে সে জব মার্কেটে নিজেকে ভালোভাবে প্লেস করতে পারে। এর বাইরেও আমি যেটা বলব সেটা হচ্ছে যে বেসিক লেভেলে আন্ডারগ্রেড এ প্রোগ্রামিং এর নলেজ বাড়াতে হবে। অথবা কেউ যদি মনে করে আমি কমিউনিকেশন সাইডে যাবো, তাকে নেটওয়ার্কিং আমি ডাটা নেটওয়ার্কিং এর কথা বলছি। ডাটা নেটওয়ার্কিং এর A to Z সবকিছু জানতে হবে। তাকে বুঝতে হবে যে কিভাবে এই জিনিসগুলো কাজ করে। কারণ এখানে যখন ইন্টারভিউ হবে তারা কিন্তু যতটুকু আ মুখে আমরা বলছি, ভাইভায় যতটুকু বলছি তারা কিন্তু কাজে বসিয়ে দেবে। মানে জব মার্কেটে যেটা হয় এখন সেটা হচ্ছে যে কয়েকটা লেভেলের ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউ গুলো পাস করার জন্য আসলে আমি সিভিতে যেটা লিখেছি আমাকে সেটা জানতে হবে। মানে শুধু আ ডেসক্রিপশন জানলে বা theoretical নলেজ থাকলে হবে না। তাকে প্র্যাকটিক্যালি কাজ করার অভিজ্ঞতা রাখতে হবে। সেটা যদি সে কোনো অর্গানাইজেশনে কাজ না করে থাকে, নিজে, নিজে বাসায় সে প্র্যাকটিস করতে পারে। এভাবেও সে এইগুলো আ এই দক্ষতাগুলো অর্জন করে তারপরে সে জব মার্কেটে যেতে পারে। তো আমি যেগুলো জিস্ট যেটা বলতে হয় আমি আবার বলে দিচ্ছি ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আ ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি। সম্ভবত সাইবার সিকিউরিটি উইল বি দ্যা মোস্ট প্রমিসিং থিং ফর দ্যা নেক্সট ডিকেডস। ধন্যবাদ।
ধন্যবাদ জিয়াস আপনাকে। আমি ফরহাদ আপনার কাছে আবার আসছি। আপনার কাছেও আমি একই কোশ্চেনই করতে চাচ্ছিলাম যে আপনি আপনার ফিল্ড থেকে প্রমিজিং মনে করেন কোন সাবজেক্টে পিএইচডি করার জন্য? ধন্যবাদ আপনাকে। যে যে কথা জিয়া ভাই বলছিলেন যে আসলে এখন বর্তমানে ডাটা সায়েন্স বা আইটি রিলেটেড যে ফিল্ড গুলা রয়েছে বা ওগুলাতে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু ডিমান্ড কিন্তু অনেক হাই, যে যারা এই সমস্ত সাবজেক্টে পড়ালেখা কমপ্লিট করেছে এখানে তারা কিন্তু খুব ইজিলি জব পেয়ে যাচ্ছে। তো বিজনেস রিলেটেড সাবজেক্ট স্পেসিফিকলি বলতে গেলে এখানে কিছু সাবজেক্ট আছে খুবই সম্ভাবনাময়, যেমন ধরেন আপনার মাস্টার্স ইন অ্যাকাউন্টিং, মাস্টার্স ইন ফাইন্যান্স, মাস্টার্স ইন ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, মাস্টার্স ইন ডিজিটাল মার্কেটিং, মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স, মাস্টার্স ইন অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যান্ড মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলোর ডিমান্ড খুবই হাই এখানে আয়ারল্যান্ডে। কেননা এই সাবজেক্টগুলা আপনার এখানে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে, ট্রিনিটি কলেজ ডাবলিন বলেন, ইউসিডি বলেন, ডাবলিন সিটি ইউনিভার্সিটি বলেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড গলওয়ে বলেন, ইউসিসি বলেন, এই সাবজেক্টগুলো সব ইউনিভার্সিটি কম বেশি সব ইউনিভার্সিটি সাবজেক্টগুলো অফার করছে। এবং আপনার এই সাবজেক্টগুলা যে ওয়ার্ল্ডের যে র্যাঙ্কিং গুলা হয়, এফটি র্যাঙ্কিং, সেখানে দেখা যাচ্ছে ট্রিনিটিতে মাস্টার্স ইন ফাইন্যান্স কিন্তু আপনার আয়ারল্যান্ডে র্যাঙ্কিং এর নাম্বার প্রথম পজিশনে আছে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 27th পজিশনে আছে মাস্টার্স ইন ফাইন্যান্স। মাস্টার্স ইন ডিজিটাল মার্কেটিং সিমিলারলি ট্রিনিটি থেকে মাস্টার্স কেউ যদি মাস্টার্স ইন ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করে তাহলে যে র্যাঙ্কিংটা এই কোর্সটা সেটা হচ্ছে ট্রিনিটি আয়ারল্যান্ডের নাম্বার 1 এবং ওয়েস্টার্ন ইউরোপেও নাম্বার 1। এই কোর্সটা এত ডিমান্ডিং, এটা যদি ট্রিনিটি থেকে করে এবং সেম কোর্সই ইউসিডি তে করাচ্ছে, তাদের র্যাঙ্কিং অনেক হাই এই কোর্সটার আয়ারল্যান্ডে। তো এই বিষয়গুলা খুবই আপনার কেউ যদি এই যে আমি যে বিষয়গুলোর কথা বললাম এগুলো থেকে কেউ যদি কোনো একটি থেকে মাস্টার্স কমপ্লিট করে স্পেশালাইজেশন নিয়ে, তাহলে চাকরির ক্ষেত্রে তারা কিন্তু বেশ ভালো অবস্থানে থাকবে। আয়ারল্যান্ড বলেন, আপনি ইংল্যান্ড বলেন, যে কোনো জায়গাতে তারা খুব ইজিলি জব পাবে বা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেক বেশি। আর বিশেষত আপনার ডাটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল মার্কেটিং গ্রাজুয়েটদের ডিমান্ডও বেশ হাই, কেননা আয়ারল্যান্ডকে টেকনোলজিক্যাল হাব অফ ইউরোপ বলা হয়। এখানে আপনার যতগুলা আইটি বড় বড় ওয়ার্ল্ডে যতগুলো আইটি কোম্পানিজ আছে অলমোস্ট সবগুলো কোম্পানির ইউরোপিয়ান হেডকোয়ার্টার্স কিন্তু আয়ারল্যান্ডে আছে। তাছাড়াও অনেক আপনার ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরে যে সমস্ত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলা আছে ইউরোপিয়ান হেডকোয়ার্টার্স কিন্তু আয়ারল্যান্ডে অনেকগুলোরই। তো এখানে অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স, ডিজিটাল মার্কেটিং, আপনার মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স এই ধরনের কোর্সগুলোর ডিমান্ড অনেক হাই। আর যদি পিএইচডির কথা বলতে যাই, সেম আপনার যে কোর্সগুলোর কথা আমি মেনশন করলাম, আপনার এই কোর্সগুলো থেকে কেউ যদি কোনো একটা টপিক নিয়ে পিএইচডি করে সেক্ষেত্রে সেই স্টুডেন্ট নিজেকে খুব ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ ফরহাদ আপনাকে। আমরা এখন ছোট্ট একটি বিরতিতে চলে যাব। দর্শক, কথা বলছিলাম আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ ও সম্ভাবনা নিয়ে। আমরা একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকবেন। Let's change the day. ভুলে যা আর মনে ভেসে যা অজানা খুশিতে হারিয়ে চল জীবনে টক মিষ্টি স্বাদের মজা নে জীবনে আছে কি আজ হারাবার তুই বল। আম আর তেঁতুলের চটপটা মজাদার স্বাদে টমি চাটনি, জীবন হোক না আর একটু বেশি টক মিষ্টি। এসে গেল তাজা আমের মজায় আমরস ম্যাঙ্গো জুস, ঠান্ডা টক মিষ্টি স্বাদ আর পুষ্টি আমরস ম্যাঙ্গো জুস। টেস্টি জুসি আসল আমের রস মানেই আমরস। আমরস ম্যাঙ্গো জুস, টাটকা তাজা, খেতে মজা। বাংলার চিরচেনা স্বাদ সিয়াম এগ্রো লিমিটেডের বিস্কুট, চানাচুর, চিনিগুড়া চাল সহ মন মাতানো স্বাদের সকল পণ্য এখন বিশ্বজয় করে বাংলাদেশে। মুনাফুড, স্বাস্থ্যকর, সুস্বাদু। ঠান্ডা ঠান্ডা তাজা তাজা কমলা আর আমের মজা হাতের মুঠোয় রে। ও প্রমি পাউডার ড্রিঙ্ক মানে লাইফে ডাবল মজা রে। ও প্রমি পাউডার ড্রিঙ্ক তৃষ্ণা মেটাতে মন ভরাতে
আসল কমলা আর আমের স্বাদে প্রমি পাউডার ড্রিঙ্ক। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পরে। কথা বলছিলাম ডক্টর ফরহাদউদ্দিন আহমেদ এবং ডক্টর জিয়াউস শামস জামানের সঙ্গে। আমরা বিরতির পর ফিরে এলাম। তো বিরতিতে যাবার আগে ডক্টর ফরহাদউদ্দিন আহমেদ, আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আন্ডার গ্রেডে প্রস্তুতি শুরু করার কথা ছাত্রছাত্রীদের জন্য। এই জন্য আমি এবার আপনার কাছেই প্রথমেই জানতে চাচ্ছিলাম যে আন্ডার গ্রেডের ঠিক কোন পর্যায়ে মনে করেন যে ছাত্রছাত্রীদের জন্য প্রস্তুতিটা শুরু করলে ভালো হয় বা করা উচিত? ধন্যবাদ আপনাকে। আন্ডারগ্রেডের কোন পর্যায়ে প্রস্তুতি নিতে হবে সেটা ডিপেন্ড করতেছে যে আমি কি মাস্টার্সের জন্য প্রস্তুতি নিব নাকি পিএইচডির জন্য। তো আপনি মাস্টার্সের জন্য যদি প্রস্তুতির কথা বলেন তাহলে শুরু থেকেই প্রস্তুতি নিতে হবে, কেননা আপনার পিএইচডির জন্য শুরু থেকেই প্রস্তুতি নিতে হবে, কেননা যেটা আমি বলছিলাম যে ভালো রেজাল্টের কোনো বিকল্প নাই। রেজাল্টের অবশ্যই ভালো করতে হবে, বাট মাস্টার্সের জন্য আপনার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে প্রস্তুতি নিতে হবে। আপনার যেটা বলছিলাম যে আগে, যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ইনফরমেশন গুলা কালেক্ট করা, আইএলস করা, ব্যাংক ডকুমেন্টস প্রিপেয়ার করা, স্কলারশিপের জন্য কি কি অপরচুনিটিস রয়েছে সেগুলো নিয়ে রিসার্চ করা, এবং যে ইউনিভার্সিটিতে যাওয়ার চিন্তা ভাবনা করছে স্টুডেন্ট, সেই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করা, যে অ্যাডমিশন ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট বা অ্যাডমিশন ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে যোগাযোগ করা। তো এগুলা বেসিক্যালি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকেই শুরু করতে হবে মাস্টার্স এর জন্য। আর যদি পিএইচডির কথা বলেন তাহলে মেইন যে প্রিপারেশনটা সেটা মাস্টার্স থেকেই শুরু হবে। বাংলাদেশে মাস্টার্স করা অবস্থায় স্টুডেন্টকে টপিক নিয়ে চিন্তা ভাবনা শুরু করতে হবে যে আমি কোন টপিক নিয়ে পিএইচডি করব। প্রপোজাল লিখতে হবে, যে পিএইচডি করার একটা পূর্ব শর্ত হচ্ছে প্রপোজালটা রেডি করা। আমি যে টপিক নিয়ে পিএইচডি করব সে প্রপোজালটা রেডি করা, সিবি রেডি করা, কাভার লেটার। পিএইচডির জন্য আসলে কাভার লেটারটা রিকোয়ারমেন্ট না, বাট ওটা ইমেইলে ইনক্লুড করা হয় মোস্টলি, বাট চাইলে কাভার লেটারও কেউ কেউ ইনক্লুড করতে পারে। তো মাস্টার্স লেভেল থেকে পিএইচডির প্রিপারেশনটা নিতে হবে। আর যে কথা বলছিলাম যে প্রপোজালটা এবং সিভি খুবই খুবই ইম্পর্টেন্ট, সেদিকে বেশি বেশি নজর দিতে হবে। প্রপোজালে যে বিষয়গুলা একজন প্রফেসর দেখতে চান, যে আসলে আমরা বলি রিসার্চে তিনটা কি কোশ্চেন্স আছে যেগুলা একটা প্রপোজালে থাকতে হয় মাস্ট। ওগুলোকে অ্যাড্রেস করতে হয়, যে আমি কি করব, যে টপিকটা আমি এটা কেন করব এবং এটা আমি কিভাবে করব। তো কি করব হচ্ছে বেসিক্যালি যে টপিকটা সেটা নিয়ে সেই রিলেটেড আমি কাজ করব। কেন করব, এটার ইম্পর্টেন্সটা কি, এই কাজটা করার ফলে স্টুডেন্টরা কি ধরনের নলেজ গেইন করবে, থিওরিতে কি ধরনের কন্ট্রিবিউশন হবে, পলিসি মেকারসরা কি কোনোভাবে বেনিফিটেড হবে কিনা, বা যারা ইন্ডাস্ট্রিতে জব করেন, যে ম্যানেজার্স বলেন, এক্সিকিউটিভস বলেন, তারা কোনোভাবে বেনিফিটেড হবে কিনা, এগুলো অ্যাড্রেস করতে হবে, এগুলো ইনক্লুড করতে হবে প্রপোজালে। তারপরে হচ্ছে আমি এই যে পিএইচডিটা করব, আমি এটা কিভাবে করব, কি মেথড অ্যাপ্লাই করে করব, ওই মেথডটা আমি কেন অ্যাপ্লাই করব, এগুলো জাস্টিফাই করা, রিসার্চ প্ল্যানটা আমি কত বছরের ভিতরে পিএইচডিটা কমপ্লিট করব, এগুলো ইনক্লুড করা, এবং যে টপিকটা আমি সিলেক্ট করব আমাকে অবশ্যই যে আমরা বলি লিটারেচার রিভিউ, অনেক জার্নাল আর্টিকেল বলেন, বুকস বলেন, পড়ার পরে আমরা একটা রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করি, যে একটা রিসার্চ গ্যাপটা হচ্ছে মানে হচ্ছে একটা এরিয়াতে, স্পেসিফিক এরিয়াতে কোনো রিসার্চ নাই, সেই জন্য আমি এই টপিকটা সিলেক্ট করলাম এবং আমি এখানে এই টপিকটা নিয়ে কাজ করব। এই রিসার্চ গ্যাপটা ইউনিক হতে হবে, একটা ইউনিক টপিক, ইউনিক নলেজ গ্যাপ বা রিসার্চ আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা প্রপোজাল ইনক্লুড করতে হবে। তো এই বিষয়গুলাই বেসিক্যালি
ইম্পর্টেন্ট যারা পিএইচডি করবে তাদের জন্য, এবং মাস্টার্স থেকে এই প্রিপারেশন গুলো নিতে হবে। এবং মাস্টার্সে থাকতেই আমি কোন ইউনিভার্সিটির কোন প্রফেসরের রিসার্চ ইন্টারেস্টের সাথে আমার যে টপিকটা আমি সিলেক্ট করলাম সেটা কতটুকু ম্যাচ করে, এগুলো ফাইন্ড আউট করতে হবে যে কোন প্রফেসর আমার এই টপিক রিলেটেড রিসার্চ কাজকর্ম করে থাকে বা পাবলিশ করেছে, তাকে অ্যাপ্রোচ করা, সিভি দিয়ে প্রপোজাল দিয়ে তাকে অ্যাপ্রোচ করতে হবে মাস্টার্সে থাকতে। তো এই কাজগুলো করতে হবে একটা স্টুডেন্টকে যদি সে পিএইচডি করতে চায়। ধন্যবাদ। ডক্টর জিয়া, আপনি কি সাথে কিছু বলতে চান, আরো কিছু অ্যাড করতে চাচ্ছেন ফরাদ সাহেবের সাথে? ধন্যবাদ। মোটামুটি ডক্টর ফরাদ সবকিছুই বলে দিয়েছেন। এর সাথে আমি আসলে একটা জিনিস এড করতে চাই। সেটা হচ্ছে স্টুডেন্টরা ওই আপনার পূর্ববর্তী কোয়েশ্চেনের সাথে লিংক করে আমি বলতে চাই যে পিএইচডি বা মাস্টার্স এ যেখানেই আসুক, কেউ যদি রিসার্চ এ থাকতে চায়, তার প্রস্তুতি এবং তার করণীয়টা যারা জবে বা ইন্ডাস্ট্রিতে যেতে চায় তার থেকে কিছুটা আলাদা হবে। যেরকম তাকে ১ম এই চিন্তা করতে হবে যে মার্কেটে কি এখন আছে সেটা না, আমি জব পাবো। কারণ তার টার্গেট তো আসলে ওইটা না। তার টার্গেটটা আমাদের ভাষায় বলতে গেলে আরেকটু মহান হওয়া উচিত। যে আমি আসলে সমাজে কোথায় কন্ট্রিবিউট করতে পারবো। প্র্যাকটিক্যালি হুম, আমার হুম। কোন জায়গাটায় আসলে এই মুহূর্তে এই ধরনের সায়েন্স বা এই ধরনের জ্ঞান দিয়ে আমি সমাজের কোনো একটা প্রবলেম সলভ করব। যেইটা আসলে মানব কল্যাণে কাজে লাগবে। তো সেইখানে আসলে ওই যে কোনটার জব ভালো হবে বা কোনটাতে আমি আসলে বেশি সেলারির জব পাবো, ওইটা থেকে একটু ডিফারেন্ট। আমি কাউকে আসলে কোন দিক দিয়ে ইয়ে করে বলছি না। আমি বলছি যে কোথায় কোন ধরনের মাইন্ডসেট থাকতে হবে। মাইন্ডসেটটা খুবই জরুরি। আদারওয়াইজ দেখা যায় যে কেউ আমি ওকে আমার নামের সাথে আমি একটা হয়তো টাইটেল যোগ করেছি। করে আমি এখন দেখছি যে আমার তো ইন্ডাস্ট্রিতে গিয়ে সেই লেভেলের জব নাই। ইট কুড বি। এটা হতে পারে এই কারণে যে রিসার্চ সবসময় সময়ের থেকে এগিয়ে থাকে। আমরা যখন রিসার্চ এর কথা বলি, ৫ বছর পরে ১০ বছর পরে যেটা রিয়ালিটি হবে, এখন সেটা নিয়ে কাজ করছে। তো এই মুহূর্তে জব সেক্টরে গিয়ে এক্সাক্টলি তার জিনিসের জবটা নাও পেতে পারে। এর মানে না যে সে জব পাবে না, সে জব পাবে। এই মুহূর্তে মার্কেটে যেটা আছে সেটা নিয়ে সে জব পাবে। তো ওই মাইন্ডসেটটা আমার কাছে মনে হয় যে জরুরি। কেউ যদি চিন্তা করে ওকে আমি পিএইচডি করতে চাই, রিসার্চ করতে চাই, মাস্টার্স বেসড রিসার্চ বেসড মাস্টার্স করতে চাই, যেটাই করতে চাই। আমার ২ টো ট্র্যাক, আমি ইন্ডাস্ট্রিতে যাবো নাকি আমি রিসার্চ এ যাবো। এখন পিএইচডি করে রিসার্চ আমি কিভাবে করব? এক্ষেত্রেও ২ টো ব্যাপার থাকে। আফটার পিএইচডি এবং আফটার মাস্টার্স অ্যাজ ওয়েল। যে আমি আসলে আ ইন্ডাস্ট্রির রিসার্চ এও যেতে পারি। ইন্ডাস্ট্রিতেও এখন রিসার্চ সায়েন্টিস্ট নিয়োগ দেয়া হয়। আর সবথেকে ভালো বা সাধারণত পিএইচডি যারা করছে তাদের ভেতরে ১ম থেকেই থাকে যে আমি ফ্যাকাল্টি যদি হতে পারি কোথাও। আমি জ্ঞানের সৃষ্টি করতে চাই, আমি ইউনিভার্সিটিতে জয়েন করতে চাই, আমি নতুন জ্ঞানের সৃষ্টি করতে চাই এবং আমার জ্ঞানটা আমি ডিস্ট্রিবিউট করতে চাই। তো এই ২ ধরনের ট্র্যাক আছে। একটা আমরা বলি একাডেমিক ট্র্যাক বা একাডেমিয়াতে, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তো কেউ যখন এখন এইটা সময় আসলে আন্ডারগ্রেড থেকেই সে যদি চিন্তা করে ওকে চেঞ্জ সে যেকোনো সময় করতে পারবে পরে গিয়ে। বাট ওই সময় থেকে তার একটা মাইন্ডসেট এভাবে করে ফেলা উচিত যে আমি আসলে কি এই রিসার্চ এর দিকে যেতে চাই নাকি আমার ইন্ডাস্ট্রিতে কাজ করতে ভালো লাগে। তো এই ব্যাপারটা আমার মনে হয় তখন থেকেই শুরু করা উচিত। যেইটা আর বাকি সবকিছু আমার মনে হয় ডক্টর ফরহাদ সুন্দরভাবে অ্যাড্রেস করেছেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়কে এখনো আলোচনাতে আনিনি। সেটা হচ্ছে কিন্তু আপনারা কথার মধ্যে কয়েকবারই বলেছেন যে স্কলারশিপটা কিভাবে পাওয়া যেতে পারে বা ফান্ডিংটা কিভাবে হতে পারে? এটা যদি আমাকে একটু ১ম এই আমি একটু ডক্টর ফরহাদ আপনার কাছে জানতে চাচ্ছিলাম। কারণ এটা খুবই একটা মানে ১ম এই তো এটাই যেকোনো ছাত্রছাত্রী যখনই বাইরে কোথাও পড়তে আসবে, তাদের ১ম এই প্রশ্ন আসে যে স্কলারশিপ পাবো নাকি? বা স্কলারশিপটা কিভাবে পাওয়া যেতে পারে? তা আপনি আমাদেরকে একটু যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। আসলে আমি এ পর্যন্ত বাংলাদেশ থেকে বেশ কয়েকজন স্টুডেন্টই এখানে পড়ালেখা করার জন্য আসতে চেয়েছে এবং আমার আমার সাথে যোগাযোগ করেছে, এবং তাদের ১ম প্রশ্নই ছিল যে স্কলারশিপের কি, কি সুযোগ সুবিধা রয়েছে এখানে। তো এখানে আসলে ২ টো জিনিস উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে কিছু ইন্টারনাল ফান্ডিং রয়েছে, স্কলারশিপ রয়েছে।
আবার এক্সটার্নাল ফান্ডিং রয়েছে। তো আপনার মাস্টার্স এর ফান্ডিং আবার একরকম হয়ে থাকে, পিএইচডির ফান্ডিং বা স্কলারশিপ আরেক রকমের হয়ে থাকে। তো যদি আমরা ট্রিনিটি কলেজ ডাবলিনের কথাই বলি, যেটাকে ইউনিভার্সিটি অফ ডাবলিন বলা হয়, সেখানে মাস্টার্স এর জন্য দেখা যাচ্ছে যে দু ধরনের স্কলারশিপ রয়েছে। একটা হচ্ছে ট্রিনিটি বিজনেস স্কুল পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ, যেটি প্রতি বছর 12 জন স্টুডেন্টকে দেয়া হয়, যার ভ্যালু হচ্ছে 5,000 ইউরো। আর 2 জন স্টুডেন্টকে টিউশন ফিস এর উপরে 50% ছাড় দেয়া হয়, ওয়েভার দেয়া হয়। আর একটা স্কলারশিপ হচ্ছে ট্রিনিটি বিজনেস স্কুল রিজিওনাল স্কলারশিপ, 6 জন স্টুডেন্টকে প্রতি বছর দেয়া হয়, যার ভ্যালু হচ্ছে 5,000 ইউরো ইচ। আর এই রিজিওনাল স্কলারশিপের জন্য আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিজ এর ভিতরে যে কান্ট্রিগুলো রয়েছে তা সেই কান্ট্রিগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়, সেই কান্ট্রিগুলোর স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। আমরা যদি এখন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড, যেটাকে এনইউআই গলওয়ে বলে, সেখানে দেখা যাচ্ছে মাস্টার্স এর জন্য একটা স্কলারশিপ রয়েছে, যে আপনার গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড স্কলারশিপ, যার ভ্যালু হচ্ছে 10,000 ইউরো প্লাস টিউশন ফিস এর উপরে ছাড় পুরোপুরি বা ওয়েভার দেওয়া হয়। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টদের মাস্টার্স প্রোগ্রাম অ্যাকসেপ্ট হয় সবাইকে 2,000 ইউরো করে টিউশন ফি থেকে ডিসকাউন্ট দেওয়া হয় বা ছাড় দেওয়া হয়। আর পিএইচডির জন্য এনইউআই গলওয়েতে আমরা জানি যে হার্ডিম্যান স্কলারশিপ রয়েছে, যার ভ্যালু হচ্ছে আপনার প্রতি বছর 16,000 ইউরো করে প্রত্যেকটা পিএইচডি, সরি, যে যাদেরকে সিলেক্ট করা হয় বা যারা সাকসেসফুল হয় হার্ডিম্যান স্কলারশিপের জন্য, তারা প্রতি বছর 16,000 ইউরো করে স্যালারি পায় বা ফান্ড পায়, প্লাস তাদের ফুল টিউশন ফিস ছাড় দেওয়া হয় বা ওয়েভার দেওয়া হয়। আর যদি আমরা দেখি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড ম্যানুথ, যেটাকে বলি এনইউআই ম্যানুথ, সেখানে মাস্টার্স এর জন্য কিছু স্কলারশিপ রয়েছে। আপনার এমইউ ডট মাস্টার্স স্কলারশিপ, ইন্টেল পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ রয়েছে, এবং তাদের পিএইচডির জন্য একটা স্কলারশিপ রয়েছে হচ্ছে আপনার জন অ্যান্ড প্যাট হিউম স্কলারশিপ, যার ভ্যালু হচ্ছে 18,000 ইউরো পার ইয়ার প্লাস ফুল টিউশন ফিস ওয়েভার দেওয়া হয়। এছাড়াও ইউসিডি তে অনেকগুলা ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, যাকে আমরা বলি সংক্ষেপে ইউসিডি বলি, সেখানেও অনেক স্কলারশিপ রয়েছে, অনেক ধরনের স্কলারশিপ রয়েছে মাস্টার্স লেভেলে। ইউসিসি তে ইউনিভার্সিটি কলেজ কর্কেও স্কলারশিপ রয়েছে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য। সো বেসিক্যালি এখানে আপনার ইউনিভার্সিটি লেভেল গুলোতে অনেক ধরনের ইন্টারনাল ফান্ডিং রয়েছে, আবার এক্সটার্নাল ফান্ডিং এর কথা যদি আপনি বলেন, যেটা আমি একটু আগে বললাম, গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ আছে, আপনার এরাসমাস স্কলারশিপ যেটাকে আমরা বলি, সেই প্রোগ্রামে কয়েকজন বাঙালি অলরেডি আয়ারল্যান্ড এসেছেন এবং মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন আয়ারল্যান্ডে এসে। এরাসমাস স্কলারশিপে যেটা হয়, বেসিক্যালি 2 বছরের মাস্টার্স প্রোগ্রামের ফুল টিউশন ফিসটা কাভার করা হয়। ইউরোপীয় ইউনিয়ন থেকে এই স্কলারশিপটা দেওয়া হয়, ইউরোপিয়ান কমিশন, ওরা ফুল টিউশন ফিসটা ছাড় দেওয়া হয়, পাশাপাশি স্টুডেন্টের যে লিভিং কস্ট সেটাও কাভার করে। আর এছাড়াও আইটি যে ইনস্টিটিউট গুলো রয়েছে, সেগুলোতে অনেক স্কলারশিপ রয়েছে, বাট আসলে আসতে চায় মাস্টার্সে, সেক্ষেত্রে স্কলারশিপের তেমন কোনো সুযোগ সুবিধা নাই, সেলফ ফান্ডিং এই আসতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফরহাদ। জিয়া সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি মনে করেন যে স্কলারশিপের জন্য এখানে কি কি সুযোগ সুবিধা আছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটু ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে স্কলারশিপের ব্যাপারটা এক্সপ্লেইন করতে চাচ্ছি, ইন অ্যাডিশন উইথ ডক্টর ফরহাদ। এখানে আসলে কয়েকটা ক্যাটেগরিক্যাল আমি যদি ওইভাবে দেখি, ইনস্টিটিউট তো সব ইনস্টিটিউটই আসলে যেগুলো গভর্নমেন্টের স্কলারশিপ বা কোনো ফান্ডিং অর্গানাইজেশনের স্কলারশিপ এর আন্ডারে সব ইনস্টিটিউশন থাকবে। তো আমি সেদিক থেকে যদি দেখি, একটা ক্যাটেগরি বলা যায় হচ্ছে গভর্নমেন্ট এবং সায়েন্স অর্গানাইজেশন, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের স্কলারশিপ। এর ভেতরে আইরিশ গভর্নমেন্টের কিছু স্কলারশিপ, যেরকম আইরিশ রিসার্চ কাউন্সিল, আইআরসি স্কলারশিপ আছে কিছু, সায়েন্স ফাউন্ডেশন আয়ারল্যান্ডের স্কলারশিপ, এবং বেশিরভাগ তারা সাধারণত প্রফেসরদেরকে প্রজেক্ট বেস ফান্ডিং করে থাকে।
এছাড়াও ইউনিভার্সিটির ইন্টারনাল স্কলারশিপ গুলো থাকে, বেশ প্রেস্টিজিয়াস স্কলারশিপ আছে। ডক্টর ফরহাদ অলরেডি মেনশন করেছে যে হার্ডিম্যান স্কলারশিপ। হার্ডিম্যান স্কলারশিপটা এনওয়াই গলওয়েতে আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড গলওয়ে। অ্যাকসেপ্টেন্স রেট খুবই কম। তো এখানে দেখা যায় যে সাধারণত বলে যে আইটির স্কলারশিপ বাইরে থেকে এত বেশি, হার্ডিম্যানে একটু, এটা আনঅফিসিয়াল আরকি, একটু কম দেয়া হয়। বাট তারপরেও হয়। খুবই কম হলেও কিছু হার্ডিম্যান স্কলারশিপ আ ও আইটিতেও দেয়া হয়। আর অন্যান্য সাবজেক্টের যারা আছে তারা হার্ডিম্যানে যদি ট্রাই করে তাদের জন্য আরেকটু ইজি হবে। এছাড়াও ডিপার্টমেন্টাল স্কলারশিপ থাকে। আমি ২ টো ইউনিভার্সিটিতে নিজেই কাজ করেছি। একটা এনওয়াই গলওয়ে এবং ইউনিভার্সিটি কলেজ কর্ক। প্রত্যেকেরই ডিপার্টমেন্টাল স্কলারশিপ আছে। এই স্কলারশিপ গুলো যেটা হয় যে মান্থলি স্টুডেন্টদেরকে €1000 করে এখন দেয়া হয় এবং তার টিউশন ফিস ফুল ওয়েভার। মানে টিউশন ফিস তাকে দিতে হচ্ছে না। তো এটা বেশ ভালো। তবে অন্যান্য স্কলারশিপ যেগুলো আছে, অন্য ক্যাটেগরির গুলো, সেগুলোতে আরেকটু বেটার অ্যামাউন্ট আসে। এবং প্রফেসর ফান্ডিং। প্রফেসরের ফান্ডিং সেটা যেকোনো জায়গা থেকে হতে পারে। প্রফেসর সেটা নিজে ম্যানেজ করে হয়তো। যেমন আমরা হরাইজন 2020 ইউ ফান্ডিং থাকে। হিস 2020 বেশ কিছু ফান্ডিং থাকে। বিভিন্ন প্রফেসর তারা যদি প্রজেক্টটা পেয়ে থাকে তারা ওখান থেকে ফান্ড করতে পারে। আরো একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ আছে এবং যেইটা আসলে যার অ্যামাউন্টটা খুবই ঈর্ষণীয়, সেটা হচ্ছে ম্যারি ক্যুরি স্কলারশিপ। ম্যারি ক্যুরিতে সাধারণত পোস্টডকে নিজস্ব প্রজেক্ট দিয়ে পাওয়া যায়। আ পোস্টডক যারা করতে চায় আফটার পিএইচডি, তারা তাদের অ্যামাউন্টটা বেশ ভালো এবং এর লেংথটাও সম্ভবত ২ থেকে ৩ বছরের ভেতরে দেওয়া হয়। আইটিতে এর ভালো ও কিছু স্কোপ আছে, ইনফরমেশন টেকনোলজিতে যারা পড়াশোনা করেছেন। এছাড়াও আ আরেকটা ব্যাপার হচ্ছে যে ডক্টর ফরহাদ অলরেডি মেনশন করেছেন যে ইরাসমাস মুন্ডাস। ইরাসমাসের মজাটা হচ্ছে যে তারা মাস্টার্স এর জন্য একটা স্কলারশিপ তাদের ছিল আগে। এই মুহূর্তে তারা বন্ধ করে দেওয়ার কথা বলেছিল। স্কলারশিপ বন্ধ না। তাদের সিস্টেমটা, সেটিংটা এমন ছিল যে একেকটা সেমেস্টার একেকটা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে তাদেরকে মুভ করতে হবে স্টুডেন্টকে এবং ফাইনাল সে যে ইউনিভার্সিটি থেকে চলে আসবে মাস্টার্স এর ফাইনাল ইয়ারে, ওইখান থেকে ওই ইউনিভার্সিটি থেকে তাকে ডিগ্রিটা দেয়া হবে। তো এটা একটা ইউরোপিয়ান কালচার, বিভিন্ন কালচারের সাথে অ্যা দে ওর দেশের পৃথিবীর অন্যান্য অংশের স্টুডেন্টদেরকে অ্যা পরিচিত করানোর জন্য। আয়ারল্যান্ডের আরো যেই ইনস্টিটিউট গুলো আছে, সেগুলো সবগুলোতেই এসএফআই, সায়েন্স ফাউন্ডেশন আয়ারল্যান্ড এবং আইরিশ রিসার্চ কাউন্সিল এর সাথে সংযুক্ত। তো কেউ যদি চায় তাহলে তারা আসলে রিসার্চ ফান্ডিং ওই অর্গানাইজেশন না দেখে তাদেরকে প্রফেসর বেসড, ইউনিভার্সিটি বেসড দেখতে হবে। তাহলে তারা ওই দিক থেকে পাবে। পাশাপাশি আমি যদি ইউকে এর কথা বলি, ইউকে তে তো আমরা অনেক আগে থেকেই জানি কমনওয়েলথ স্কলারশিপ আছে। কমনওয়েলথ স্কলারশিপের পাশাপাশিও প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বেশ কিছু আছে স্কলারশিপ এবং মজার ব্যাপার হচ্ছে স্কটল্যান্ড, ওয়েলসের এদের প্রত্যেকের রিজিওনাল কিছু স্কলারশিপ আছে। ওভারঅল ইউকের কিছু স্কলারশিপ আছে। একটা সম্ভবত ইপিআরএস অথবা ইপিআরসি। তো এই ধরনের স্কলারশিপ গুলো আছে। স্টুডেন্টদেরকে যেইটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যা আমার আমার মনে হয় আরকি স্কলারশিপের অ্যামাউন্ট না দেখে তাদের কাজের দিকে খুব আ ভালোভাবে মনোনিবেশ করা দরকার যে আমি আসলে এই কাজটা করতে যাচ্ছি এবং এর জন্য এই প্রফেসর সবথেকে ভালো। এই ইউনিভার্সিটির রেপুটেশন এই কাজের জন্য অনেক ভালো। ডক্টর ফরহাদ যেমন মেনশন করলেন বেশ কিছু র‍্যাংকিং এর কথা। তো ইনফরমেশন টেকনোলজিতেও আ আয়ারল্যান্ডের আসলে অবস্থান খুবই ভালো। আ মোটামুটি যতগুলো জায়ান্ট দেখা যায় তারা সবাই আয়ারল্যান্ডে হেডকোয়ার্টার রেখেছে, ইউরোপিয়ান হেডকোয়ার্টার। আমি আইটি কোম্পানির জায়ান্ট গুলোর কথা বলছি। Facebook, Google, Amazon, Intel সবার ইউরোপিয়ান হেডকোয়ার্টার এখন আয়ারল্যান্ডে। রিসেন্টলি জাগুয়ার ল্যান্ড রোভার তাদের রিসার্চ সেন্টারটা ওপেন করেছে শ্যাননে। আ আমাদের খুব কাছাকাছি গলওয়ে। তো এই অপরচুনিটি গুলো আছে এবং এই কোম্পানিগুলো বা এই অর্গানাইজেশন গুলো তারা যেটা করে এসএফআই অথবা আইআরসি এর সাথে যোগাযোগ করে তারা একটা কম্বাইন্ড স্কলারশিপ দেয়। এই স্কলারশিপটা বেশ মজার। যে ওইটা অ্যাওয়ার্ডেড হবে সে কাজ করবে, তার কাজটা থাকবে হচ্ছে কোম্পানিতে। কিন্তু তার পিএইচডি টাও কোন একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি থেকে সে কন্ডাক্ট করতে পারবে। এটা কম্বাইন্ড এবং এটার আ তাদের জন্য ভালো হবে যারা আসলে আফটার পিএইচডি তারা ইন্ডাস্ট্রিতে মুভ করতে চায়।
ইন্ডাস্ট্রির রিসার্চে চলে যেতে চায় বা ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়। তো তাদের জন্য এই পিএইচডি গুলোতে কাজের এক্সপেরিয়েন্স হওয়ার পাশাপাশি তারা তাদের একটা থিসিস লিখতে হয়। ধন্যবাদ। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে আসলে বেশি সময় নেই আমরা। তারপর আমি খুব সংক্ষেপে জিয়া সাহেব আপনার কাছেই জানতে চাচ্ছি যে এখানে যদি কেউ চাকরি নিয়ে আসতে চায়, আমরা তখন পিএইচডি মাস্টার্স স্টুডেন্টদের ব্যাপারে কথা বললাম, কিন্তু কেউ যদি চায় সরাসরি আমি এখানে জব নিয়ে আসবো, তাদের জন্য আপনি মনে করেন যে তারা কিভাবে আসতে পারে? ধন্যবাদ। এটার জন্য সবথেকে মানে ভালো ব্যাপার হচ্ছে যে সিম্পল আনসার যে তাদেরকে এপ্লাই করতে হবে। ইন্টারভিউ ফেস করতে হবে। সে যদি কল পায়, ইন্টারভিউ ফেস করে তারা যদি সব ইন্টারভিউতে উতরাতে পারে তাহলে তারা এখানে চলে আসতে পারবে। এখানে একটা ইম্পোর্টেন্ট ব্যাপার বলে রাখা ভালো যে ইউতে কোথাও চাকরি দিতে হলে কোম্পানিদের জন্য যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে তাদেরকে একটা রুলস মেইনটেইন করতে হয় যে তাদের আগে ইউরোপিয়ানদেরকে প্রায়োরিটি দিতে হবে। সো প্রেফারেন্স চলে যাবে হচ্ছে আগে ইউরোপিয়ানদের, লোকালদের। এরপরে যদি তাদের ভেতরে না পায় তো তখন তারা বাংলাদেশ বা অন্যান্য দেশের থেকে নিতে পারে। তো এটা একটা উপায় হতে পারে। কিন্তু কেউ যদি ইচ্ছা থাকে যে আমি দেশের বাইরে চলে যাব, একটা স্কলারশিপের জন্য আ করে অথবা সেলফ ফান্ডিং এ সে এখানে এসে একটা ডিগ্রি করেও এখানকার ইন্ডাস্ট্রিতে চলে যেতে পারে। পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে যারা কিছু ভালো কোম্পানিতে জব করে যাদের অফিস আয়ারল্যান্ডেও আছে, তারা কিছু ইন্টারনাল ট্রান্সফার এর ট্রাই করতে পারে। যেরকম আমি জানি এরিকসনে আমাদের প্রচুর বাংলাদেশী কাজ করেন। তারা বেশ ভালো, ভালো পজিশনে আছেন। আ এছাড়াও জায়ান্ট গুলো যারা আছে যেরকম Google, Facebook, Microsoft এরা কিন্তু সরাসরি লোক নিয়ে আসে বাইরে থেকে। আমাদের বেশ কিছু বাঙালিরা কাজ করছে, ব্রাইট ছেলেপেলে কাজ করছে Google এ। আ যারা যারা সরাসরি বাংলাদেশ থেকে চলে এসছে। কিছু ম্যাকাফিতে কাজ করছেন আমাদের বেশ কিছু ভাইরা। আ কাজ করছেন Intel এ, জাগুয়ার ল্যান্ড রোভারে। সো আমার মনে হয় এটা একটা আ ভালো অপরচুনিটি হতে পারে। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট একটা ব্যাপার আছে। যারা হয়তো কোনো ডিগ্রি না করে সরাসরি এইখানে চলে আসতে চায়। তারা ওই প্রফেসর লিখে যে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই, আমার কিছুটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে তারা কিন্তু রিসার্চের আ জবে কিন্তু স্টুডেন্ট না, সে সরাসরি জব নিয়ে এখানে চলে আসতে পারে। কন্ট্রাক্ট গুলো থাকে ৬ মাস, ১ বছরের বা ২ বছরের কন্ট্রাক্ট নিয়ে তারা চলে আসতে পারে। এরপরে তারা ওইখান থেকে ফার্দার তাদের ক্যারিয়ার মুভ করতে পারে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আম আমি ফরাদ সাহেবের কাছে একটু ফিরে যাচ্ছি। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে সিভি বা কভার লেটার লেখাটা খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। যেকোনো পিএইচডি হোক, মাস্টার্স হোক বা জবের জন্য হোক। আপনি মনে করেন যে এটা কিভাবে লিখলে সবার জন্য ভালো হয় বা কি ফরম্যাট এটা লেখা উচিত বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করার জন্য। আসলে প্রথমত এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আমি আসলে সিভিটা কি জবের জন্য সিভিটা আমি লিখবো। যদি জবের জন্য সিভিটা লিখি তাহলে সিভিটা হবে এক ধরনের, আর যদি একাডেমিক সিভিটা কিন্তু অন্যরকম হবে একটু। আহ, তো আমি প্রথমে জবের সিভির কথাই বলি। জবের সিভিতে যেটা এখানে লেন্থটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ফার্স্ট অফ অল খুব বেশি লেন্দি হওয়া যাবে না, ম্যাক্সিমাম 2 পেজের ভিতরেই প্রেফার করে এখানকার যে কোম্পানিগুলা, ওরা 2 পেজেসটাকে ওরা প্রেফার করে যে লেন্থটা থাকার জন্য। এবং এই 2 পেজের ভিতরে আপনাকে আপনার যে কি অ্যাচিভমেন্টস গুলা বিভিন্ন সময় আপনি প্রিভিয়াসলি যে সমস্ত জব গুলো করেছেন সেখানে কি অ্যাচিভমেন্টস গুলো, যেগুলোকে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে দেখাতে হবে যে আপনাকে ওইটাকে কনভার্ট করতে হবে নিউমেরিক্যাল ভ্যালিউতে। যদি করতে পারেন খুবই ভালো হয় যে আমি 30% টার্গেট ফুলফিল করতে পেরেছি এই এই ফিনান্সিয়াল ইয়ারে, বা এই ধরনের যদি কিছু আপনাকে হাইলাইট করতে হবে কি অ্যাচিভমেন্টস গুলো সিভিতে, যে আপনি আসলে প্রিভিয়াস যে এমপ্লয়মেন্টস গুলো ছিল সেগুলোতে আপনি আপনার অ্যাচিভমেন্টটা কি, তো সেটা হাইলাইট করতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তার আর যদি একাডেমিক সিভি হয় সেক্ষেত্রে আপনাকে যেটা হাইলাইট করতে হবে সেখানেও আপনার কি অ্যাচিভমেন্টস গুলা একাডেমিকে আপনার প্রিভিয়াস যে আপনি ইন্টারমিডিয়েট বলেন, এসএসসি বলেন বা আন্ডার গ্রেডে আপনার যে অ্যাচিভমেন্টস গুলা ইউনিভার্সিটিতে কলেজে সেগুলো আপনাকে হাইলাইট করতে হবে। আপনার মার্কস গুলা কোন কোন সাবজেক্টে আপনি এ প্লাস মার্কস পেয়েছেন সেগুলো হাইলাইট করা।
এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা সিভিতে হাইলাইট করতে হবে একাডেমিক সিভির ক্ষেত্রে যদি। আর হচ্ছে আপনার আপনার একাডেমিক সিভি বলেন অথবা আপনার প্রফেশনাল সিভি বলেন, সেক্ষেত্রে আপনার আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার এক্সট্রা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু আছে কিনা, আপনি ইনভলভ ছিলেন কিনা, সেগুলো হাইলাইট করা পাশাপাশি এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে আপনার কাভার লেটারের প্রশ্নে যদি আমরা আসি, যেটা আমি একটু আগে বলছিলাম যে আসলে পিএইচডির জন্য কাভার লেটারটা আসলে খুব একটা লেখা হয় না, দরকার পড়ে না পিএইচডির জন্য। পটেনশিয়াল যে সুপারভাইজার, তাকে প্রফেসর, তাকে ইমেল করতে হয়। ইমেলে যে ইমেলটা লেখা হয় সেটাই আসলে বেসিক্যালি কাভার লেটার হিসেবে কাজ করে। আহ, তো সেখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার খুব বেশি লেন্দি ইমেল পড়ার সময় কিন্তু প্রফেসরদের থাকে না, তারা খুবই বিজি পারসন, তাদের অনেক ধরনের কমিটমেন্টস থাকে। সেখানে আপনাকে হাইলাইট করতে হবে যে আসলে আপনি কি করতে চাচ্ছেন, এটা আপনার এই প্রজেক্টটা ইন্টারেস্টিং কেন, কেন সে এগুলো হাইলাইট করা। তো বেসিক্যালি এক্ষেত্রে আপনাকে সেই প্রফেসরের যদি কোনো পাবলিকেশন সম্পর্কে নলেজ থাকে, বা আগে থেকে সেই প্রফেসরের পাবলিকেশন দুই একটা পড়ে নিয়ে যদি সেখানে সেই রিলেটেড কোনো টপিক নিয়ে পিএইচডি করতে চান, সেগুলো যদি ইমেলে আপনি ইনক্লুড করেন যে হ্যাঁ তোমার এই পেপারটা বা তোমার এই প্রজেক্টটা ইন্টারেস্টিং, বাট এটা ইট কুড বি মোর ইন্টারেস্টিং ইফ আই ডু দিস লাইক দিস ওয়ে, এই ধরনের কিছু যদি হাইলাইট করা যায়, সে হয়তো বা অ্যাট্রাক্টেড হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো আর যদি জবের কাভার লেটার হয়, সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাকে যে জব অ্যাডভার্টাইজমেন্টটা ছিল সেখানে আমার কি কি স্কিল সেটস তারা চাচ্ছে, কি কি স্কিল তাদের প্রয়োজন, কম্পিটেন্সি যেগুলো চাচ্ছে সেগুলো আমি কতটুকু অ্যাড্রেস করতে পারছি, এটা খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা স্কিল সেট বা কম্পিটেন্সি যেগুলো আছে সেগুলোকে আমি অ্যাড্রেস করতে হবে কাভার লেটারে, যে হ্যাঁ আমি আমার এই স্কিল সেটটা আছে, এই হলো এক্সাম্পল, এটা রিলেট করা। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো বেসিক্যালি এই সমস্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে খুবই। বেসিক্যালি এর বাইরে আর কিছু খুব একটা ইম্পর্টেন্ট আমি আপাতত মনে করতে পারতেছি না, বাট এগুলোই কি ফ্যাক্টর একটা সিবি এবং কাভার ওকে লেটারের জন্য। ধন্যবাদ। ওকে ওকে আপনাকে ধন্যবাদ ফরহাদ। আহ, জিয়া সাহেব, আপনি কাছে আমি জানতে চাচ্ছিলাম যে ইমেলটা করার ব্যাপারে, যে ইমেলটাকে তারা কিভাবে লিখতে পারে, এটা কিভাবে লিখলে প্রফেসরের কাছে এটা বেশি গ্রহণীয় হবে। আপনি যদি আমাদেরকে 1 মিনিট একটু বলতেন, খুব অল্প সময়ে। শিওর। ধন্যবাদ। ডক্টর ফরহাদ যেগুলো বলেছেন ওইগুলোর সাথেই আসলে ইমেইলটাই এখন আসলে কভার লেটার হিসেবে আমরা যদি কোনো প্রফেসরকে মেইল করতে চাই, ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো হওয়া উচিত। খুবই কনসাইজ কিন্তু সব ইনফরমেশন থাকা উচিত। প্রথমে এইভাবে শুরু করা উচিত যে সে তার ডিটেলসটা দেওয়ার আগে তার প্রফেসরের কোনো কাজ নিয়ে কথা বলতে হবে। বেস্ট হচ্ছে হয় প্রফেসরের কোনো রানিং প্রজেক্ট অথবা প্রফেসরের কোনো পাবলিশড পেপার নিয়ে সে কিছু সমালোচনা করতে পারে। সাধারণত সমালোচনা শব্দটা ভালো না, কিন্তু রিসার্চে সমালোচনাটা প্রফেসররা বা রিসার্চাররা খুব ভালোভাবে নেয়। কারণ যেখানেই সমালোচনা আছে মানে হচ্ছে যে ওইখানে আমার কিছু ইমপ্রুভমেন্টের উন্নতির জায়গা রয়েছে। তো প্রফেসররা এটাতে খুব ইন্টারেস্টেড হবে। ওকে, ঠিক আছে, সে যেটা বলছে সে ঠিক হোক ভুল হোক, মানে একেবারে ভুল না, কিছুটা হয়তো যে এই দিকে আমি যেতে পারি, তোমার এই কাজটা আমার ভালো ভালো লেগেছে, so এইটা তুমি যেইভাবে করেছো এটা ঠিক আছে, আমি মনে করি যে এটার সাথে এটা করলে আর একটু বেটার হতে পারে। নাও সে যদি না পারে কিছু সমালোচনা করতে, সে কিছু দুর্বলতা খুঁজে পাচ্ছে না কোনো কাজের প্রফেসরের, তাহলে সে সে এইটা করতে পারে যে কাজটার খুব সুনাম করতে পারে, যে তোমার এই কাজটা আমি করে দেখেছি, তুমি এই করেছো, আমার মনে হয়েছে যে কাজটা খুব ভালো, আমার তোমার সাথে কাজ করার ভবিষ্যতে ইচ্ছা আছে। তো এইখান থেকে আমি তোমার কাজের সাথে যুক্ত হতে চাই। এরপরে সে তার এক লাইন করে তার বায়োডাটা দিতে পারে। সিভি না বলে এটাকে জাস্ট বায়োডাটা, আমার এই নাম, আমার এই পাবলিকেশনস আছে, আমার রিসার্চ ইন্টারেস্ট এই, আমার রেজাল্ট এই, আমার ইউনিভার্সিটি এই। স্মল, কনসাইজ, বাট শুড বি অ্যাট্রাক্টিভ। আচ্ছা,
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে আপনাদের এই ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এখন অনুষ্ঠান শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা বাংলাদেশীদের জন্য আইটি এবং ক্যারিয়ারের উচ্চশিক্ষা এবং ধারণা দিতে চেষ্টা করেছি সবাইকে, এবং আগামীতে আরো নতুন নতুন বিষয় এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে আসবো। আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।